সালটা 2020। তখন গোটা পৃথিবীতে জেঁকে বসেছিল কোভিড-19 নামক আতঙ্ক। আমি ঢাকার মেস ছেড়ে বস্তা দুই বই নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে ফিরে এক বিচিত্র শূন্যতায় ডুবে গেলাম। সে শূন্যতা আমায় বন্ধুত্ব করতে শেখালো আকাশ, বৃষ্টি, গোধূলি, জ্যোৎস্নার সাথে। ভালো লাগতে শুরু করলো রেল লাইন, টং চায়ের দোকান, ট্রান্সমিশন লাইনের একা পাখি, শান্ত নদীর তীর, নিয়ন আলোর শুনশান শহর। এগুলোর সাথে ডুবে গেলাম গল্পের এক বর্ণিল জগতে। দিনের পর দিন কাটতে লাগলো নিঃসঙ্গতার প্রকৃতিকে সঙ্গী করে। একদিন ভর দুপুরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। ইচ্ছে হলো কিছু লিখি, এই নিরন্তর নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে কিছু লিখি। সেদিন লিখে ফেলেছিলাম আমার জীবনের প্রথম গল্প, জ্যোৎস্নার ফুল। আজ সে গল্পটি আপনাদের পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক। ঘুমের মধ্যে রুদ্রর মনে হতে লাগলো কেউ একজন ব্রাশ দিয়ে তার দাঁত মেজে দিচ্ছে, বেশ প্রবলভাবেই মাজছে। সে ধর্মর করে বিছানায় উঠে বসল। ঘুম জড়ানো চোখ মেলতেই দেখলো নীলাদ্রি এক হাতে ব্রাশ নিয়ে রাগি রাগি চোখে তার দিকে চেয়ে আছে। আসলে স্যার, আপনার তো ব্রাশ করার সময় হবে না, তাই নিজ উদ্যোগেই এই মহান দায়িত্ব আমার কাঁধে তুলে নিয়েছি। আহ্লাদী কথার পর্ব শেষ হতেই নীলাদ্রি প্রায় ধমকি সুরে বলল, দুপুর 2টোয় যে ট্রেন, সেদিকে আপনার কোনো খেয়াল আছে? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছেন। রুদ্র বলল, আমি জানি নীলাদ্রি নামের আমার এক লক্ষ্মী বউ আছে, যে ইতোমধ্যেই আমার প্রয়োজনীয় সব বস্তু পুরে ব্যাগটা গুছিয়ে রেখেছে। ঠিক কি না বলো? নীলাদ্রি বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, হয়েছে, থাক, আর ঢং করতে হবে না। দ্রুত ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনি। রুদ্র পেছন থেকে ডাক দিয়ে বলল, এই যে মহিষী নারী, ঘুম ভাঙানোর প্যাকেজে দাঁত ব্রাশের পরবর্তী সার্ভিসটা কি জানতে পারি? নীলাদ্রি পেছনে ফিরে প্রাণপণে হাসি আটকে রেখে মুখে একটা কঠোর ভাব আনার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। অবশেষে হেসে ফেলে বলল, তোমার বাদরামের অভ্যেসটা আজও গেল না। অতি উৎসাহের বশেই বেলা একটা বাজতে না বাজতেই ওরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেল। সিলেটগামী আন্তনগর ট্রেনটি রীতিমতো ঘণ্টাখানিক দেরি করে এলো। স্টেশনের জনসমুদ্র ঠেলে ওরা স্লিপিং বগির দিকে এগিয়ে গেল। রুদ্র ব্যাগপত্র ট্রেনের দরজার পাশে তুলে নীলাদ্রির দিকে হাত বাড়িয়ে বলল, হাতটা দাও দেখি। নতুন হিল পরার পর থেকে যেভাবে পা টেনে টেনে হাঁটছ, ট্রেনে উঠতে গিয়ে নির্ঘাত হাড়গোড় ভেঙে চুরে সব একাকার করবে। ট্রেন ছাড়ার পূর্বেই নীলাদ্রি তাদের দুজনের ছোট কামরাটা একটু গোছগাছ করে নিল। রুদ্র অবাক হয়েছে, ভাবছে এই মেয়েটা বড্ড গোছানো স্বভাবের, যেখানেই যায় তার চারপাশটা নিজের মতো করে গুছিয়ে নেয়। গার্ডের হুইসেল পড়তেই ট্রেন তার মস্ত শরীর দুলিয়ে ছুটতে আরম্ভ করল। রুদ্র বলল, এই নীল, আজ আকাশে কেমন মেঘ করেছে দেখেছ? মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। নীলাদ্রি জানালা দিয়ে মুখ বাড়িয়ে গভীর মনোযোগ দিয়ে আকাশ পরীক্ষা নিরীক্ষা শেষে জানালো, হ্যাঁ, ঝুম বৃষ্টি হবে আজ। তাদের দুজনের ধারণাকে নির্ভুল প্রমাণ করে দিয়ে ভৈরব ব্রিজ পার হতে না হতেই একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রুদ্র জানালা দিয়ে মুগ্ধ চোখে বৃষ্টিস্নাত গ্রামটার দিকে চেয়ে আছে। দিগন্তজোড়া মাঠ পেরিয়ে ছোট ছোট টিনের চালাঘর, প্রাণোচ্ছল কিশোরের দল অবাধ আনন্দে কাদায় গড়াগড়ি করছে। রাখাল ছেলে পশুর পাল হাঁকিয়ে দ্রুত ঘরে ফিরছে। ইলেকট্রিক খুঁটিতে নির্বিকার ভঙ্গিতে কাক ভেজা হচ্ছে নাম না জানা দুটো পাখি। কি এক অপূর্ব প্রাণের সম্মেলন! রুদ্র ঘোর লাগা চোখে চেয়ে আছে। নীলাদ্রি জানালা দিয়ে এক পশলা বৃষ্টির পানি ছিটিয়ে দিয়ে বলল, এই নেন জনাব, আপনার চা। বৃষ্টির সময় তো আপনার আবার চা ছাড়া চলেই না। রুদ্র এক দৃষ্টিতে নীলাদ্রির দিকে চেয়ে মনে মনে ভাবছে, আমার পরম সৌভাগ্য যে নীলাদ্রি নামের এই তরুণীকে আমি জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি। কি পরম মমতাই না সে আমাকে আগলে রাখে। মেঘে মেঘে বেলা গড়ালো। সন্ধ্যার আগ দিয়ে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। টিলার গা ঘেঁষে সবুজ চা বাগানের আড়ালে আজকের দিনের সূর্যটা লুকিয়ে গেল। নীলাদ্রি ছেলে মানুষের মতো হাত উঁচিয়ে বলল, দেখো দেখো, ওই মেঘগুলোর কি অপূর্ব রং। সন্ধ্যা মেলাবার পরপরই ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে একটা লম্বা সময়ের বিরতি নিল। রুদ্র নীলাদ্রির জন্য হালকা খাবার কিনতে ট্রেন ছেড়ে নামল। খাবার কেনা শেষে
নীলাদ্রিকে চমকে দিতেই ইচ্ছা করে অপেক্ষা করতে লাগলো গার্ডের হুইসেলের জন্য। কিছুক্ষণের মধ্যেই বেটে ভুঁড়িওয়ালা এক গার্ড হুইসেল দিতে লাগলো। রুদ্র আড়াল থেকে নীলাদ্রির উৎকণ্ঠা দেখছে। বেচারি ভয়ে অস্থির হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে তাকে খুঁজছে। রুদ্র দেরি না করেই পেছনের বগির দরজা দিয়ে ট্রেনে উঠে পড়ল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। স্লিপিং বগির দরজায় আসতেই দেখল নীলাদ্রি ঝাঁপ দিয়ে ট্রেন থেকে নেমে যাবার প্রস্তুতি নিচ্ছে। রুদ্র খপ করে তার হাত ধরে বলল, আপনি কি রুদ্র নামের কাউকে খুঁজছেন? নীলাদ্রি প্রথমে কিছুক্ষণ অভিমান করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। পরক্ষণেই রুদ্রর হাত থেকে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, যে খাবার কিনতে গিয়ে মানুষ হারিয়ে যায় এমন খাবারের আমার কোনো প্রয়োজন নেই। তার কান্না দেখে মনে হচ্ছিল যেন তার কোনো প্রিয়জন দূর কোনো দেশে হারিয়ে গিয়েছিল, আজ অনেক বছর বাদে তাকে ফিরে পেয়েছে। ওরা কামরায় ফিরে এসে দেখে গোটা কামরাটাই জ্যোৎস্নার মায়াবী আলোয় ভরে গেছে। নীলাদ্রি বলল, আলো জ্বালবার প্রয়োজন নেই, এই আলোতেই বেশ গল্প জমবে। দুজন দু কাপ চা হাতে নিয়ে বেশ আয়োজন করেই গল্প শুরু করলো। রুদ্রর ঠুনকো রসিকতায় নীলাদ্রি এমন করে হাসছে যেন এর চেয়ে মজার কোনো গল্প পৃথিবীতে বুঝি দ্বিতীয়টি নেই। কামরার খোলা জানালা দিয়ে চাঁদের মায়াবী আলো চুপিসারে তাদের দুজনকে ছুঁয়ে যাচ্ছে। রুদ্র নিজের অজান্তেই বলে ফেলল, অপূর্ব। কিছুক্ষণ পর নীলাদ্রির দিকে খেয়াল করতেই দেখল সে তার দুই হাতের তালু মুঠো করে পরম মমতায় কি যেন আটকে রাখার চেষ্টা করছে। রুদ্র জিজ্ঞেস করল, নীল, তোমার হাতের মুঠোয় কি লুকিয়ে রেখেছ? জোনাক পোকা? নীলাদ্রি বেশ খানিকটা সময় রুদ্রর দিকে অপলক চেয়ে থেকে বলল, না, জ্যোৎস্নার ফুল। পরক্ষণে ব্যাকুল হয়ে হাতটা রুদ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই জ্যোৎস্নার ফুল ছুঁয়ে কথা দাও, সারাটা জীবন শুধু আমারই হয়ে রবে। রুদ্র জ্যোৎস্নার ফুল ছুঁতে হাত বাড়াবে এমন সময় তার ঘুম ভেঙে গেল। অস্থির হয়ে বিছানা ছেড়ে উঠে নীল নীল বলে চেঁচাতে লাগলো। একসময় ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে বসে পড়ল। নীলের প্রতি তীব্র অভিমানে তার চোখ ভিজে উঠল। নিজের অজান্তেই বিড়বিড় করতে লাগলো, নীল, খুব কি দরকার ছিল আমাকে এই নিঃসঙ্গতার ভুবনে ডুবিয়ে রাখার? আমাকেও কি তোমার ওই দূর অজানা দেশের সঙ্গী করা যেত না? আজকের আসর এ পর্যন্তই। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান। আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন। টাটা।